Good morning, dear students. How are you? I hope you are well, safe, and sound at your home. Dear students, you know that we are passing a crisis. For this reason, you cannot come to school and continue your studies. But our honorable principal sir is conducting your studies through online classes, so that you can continue your studies staying at your home safely. For this reason, I congratulate our honorable principal sir. At the same time, I am grateful to him as he has given me a chance to show you a class. Dear students, today I will teach class 7. Dear students, today we will learn about right form of verbs. Dear students, let's go to our lesson. Dear students, I am Muhammad Shahidul Islam, Senior English Teacher, Ahmed Bawani Academy, School and College, Armanitola, Dhaka. Dear students, welcome dear students, class 7, subject English second paper, topic right form of verbs. Dear students, right form of verbs মূলত টেন্সের উপরে নির্ভর করে এই কোশ্চেনটা। তোমরা যদি টেন্সটা ভালোভাবে বুঝতে পারো তাহলে পরে এটা তোমাদের কাছে খুব ইজি ম্যাটার। আমি তোমাদের রাইট ফর্ম ভার্ব পড়ানোর সাথে সাথে টিচিং দেওয়ার সাথে সাথে তোমাদেরকে টেন্সটাও একটু বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা অনায়াসে টেন্সটাও বুঝতে পারো, সাথে সাথে রাইট ফর্ম ভার্বটাও বুঝতে পারো। ডিয়ার স্টুডেন্টস, আমি at first I will teach you how to understand tense, then I will teach you how to answer the right form of verbs correctly. If you understand tense clearly, I believe you will be able to understand how to answer right form of verbs correctly. Dear students, প্রথমে আমি তোমাদেরকে টেন্সটা একটু বুঝিয়ে দেব, তারপর কিভাবে রাইট ফর্ম অফ ভার্বসটা করতে হয় সেটাও আমি তোমাদের ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। রাইট ফর্ম ভার্বস মূলত তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেইখানে একটি ভার্ব ব্র্যাকেটে আবদ্ধ করা থাকবে। ওই ভার্বটাকে সঠিক করে পুরো বাক্যটাকে, পুরো সেন্টেন্সটাকে সঠিক করে লিখতে হবে। এই জন্য তোমাদেরকে অবশ্যই টেন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে। যদি তোমরা টেন্সটা ভালোভাবে বুঝতে পারো তাহলে পরে আমি বিশ্বাস করি রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের কাছে কোনো ম্যাটার হবে না, অতি সহজেই তোমরা অ্যান্সারটা সঠিকভাবে লিখতে পারবে। প্রথমে আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইফ উই ফাইন্ড এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ডেইলি, জেনারেলি, নর্মালি ইন এ সেন্টেন্স, উইল মেক ইট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আই অ্যাম ট্রান্সলেটেড ইনটু বেঙ্গলি। যদি কোনো সেন্টেন্সে আমরা এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ডেইলি, জেনারেলি, নর্মালি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা শুরুতে বা শেষে পাই তাহলে পরে আমরা ধরে নিব যে আমাকে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আওতায় বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। এখন প্রশ্ন হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কীভাবে করব। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য স্ক্রিন। স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাচ্ছি। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে ওই শেষের দিকে তোমার অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এই জন্য আমরা সেটাকে এক্সটেনশন নাম দিয়েছি। অর্থাৎ অনেক সময় এখানে অবজেক্টও থাকে, অ্যাডভার্বও থাকে, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। তো আমাদের মূল টার্গেট হলো প্রথম সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর যে ওয়ার্ডগুলো আমার ওই সেন্টেন্সে প্রয়োজন সেটা আমরা সেখানে বসাবো, সেটাকে বলে এক্সটেনশন। এখন ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, s/es will be added at the end of the principal verb. I am going to translate it into Bengali. Dear students, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আমরা এস বা এস যুক্ত করব, এবং এই ভুলটাই তোমাদের দেয়া থাকবে। অর্থাৎ ভার্বটাকে ব্র্যাকেটে আবদ্ধ করা থাকবে যাতে করে তোমরা সঠিক ভার্বটা লিখতে পারো, সেইটার জন্যই মূলত এই টিচিং। ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন টু মি। নাম্বার 1, হাসান গো ব্র্যাকেটে আটকানো টু স্কুল এভরিডে। আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে আমরা এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ এই ওয়ার্ডগুলো পাই তাহলে পরে আমরা ধরে নিব যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য স্ক্রিন, লুক অ্যাট দ্য বোর্ড।
হেয়ার দেয়ার ইজ এ এভরিডে, এখানে দেখো এভরিডে আছে, তাহলে পরে আমরা কি ধরে নিব যে আমার এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর কি বলেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা কি বলছি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। এখন দেখো এখানে হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ব্র্যাকেটে আমার দেওয়া আছে গো, তাহলে পরে আমাকে কি করতে হবে, এই গো ভার্বের সাথে এস যুক্ত করলেই আমার বাক্যটা সঠিক। তাহলে পরে অ্যান্সারটা কী দাঁড়ালো, হাসান গোস টু স্কুল এভরিডে। এই ভুলটাকে সংশোধন করে দেয়াকেই বলে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ এই ভার্বটার ভিতরে একটা ভুল থাকবে, তুমি টেন্সটা বুঝলি কি না সেইটা যাচাই করার জন্যই কিন্তু মূলত রাইট ফর্ম অফ ভার্বস। এখন যেহেতু হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্র্যাকেটে আছে গো, এই গোটা কি গো থাকবে নাকি ইএস হবে, এটা যাচাই করাই হলো মূলত এই অধ্যায়ের মূল টেস্ট। এখন আমি তোমাদের কি বলেছিলাম পূর্বে, ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস অবলিক ইএস উইল বি অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ভার্বের সাথে এস বাই এস দেব। তো এখানে হাসানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা গোয়ের জায়গায় গোস ব্যবহার করেছি ইয়েস, তারপরে আমার উত্তরটা হয়ে গেল হাসান গোস টু স্কুল এভরিডে। এখন তোমাদের পার্সনের ধারণা থাকতে হবে, পার্সন সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। পার্সন মূলত তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আই উই, আমি আমরা। সেকেন্ড পার্সন ইউ, এরপর এর পজিটিভ কেস ইওর। থার্ড পার্সন নেম, যে কোনো নাম, হি, শি, ইট, দে। আই এম টেলিং ইউ অ্যাগেন, ফার্স্ট পার্সন কি কি, আই ইউ, এই দুইটা শুধু, আমি আমরা। সেকেন্ড পার্সন ইউ, তুমি তোমরা। এর পজিটিভ কেস হলো ইওর, এই গেল দুইটা। থার্ড পার্সন হলো নেম, যে কোনো নাম, হি, শি, ইট, হ্যাঁ, এবং দে, এইগুলো হলো থার্ড পার্সন। এখন নেম, হি, শি, ইট এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর দেটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। আবার আই এম টেলিং ইউ অ্যাগেন, থার্ড পারসনের ব্যাপারটাই কিন্তু তোমাদের বিশেষভাবে বোঝা দরকার। থার্ড পারসন কী কী আছে, নেম মানে নাম, তারপর হি অর্থ সে পুরুষ, শি তাও সে কিন্তু মহিলা, তারপর ইট মানে ইহা, এরপরে আর একটা আছে দে। এই দে হলো এই সিঙ্গুলার ফর্মগুলোর প্লুরাল নাম্বার। এখন আমি আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার করতে পেরেছো, অর্থাৎ থার্ড পারসন জিনিসটা হলো নেম, হি, শি, ইট, এই ফর্মগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, আর এই ফর্মগুলোর প্লুরাল হলো দে। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে পরে আমরা ভার্বের সাথে এস বাই এস দেবো। তো আমার এই সেন্টেন্সটা কী ছিল ডিয়ার স্টুডেন্টস, হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কীভাবে বুঝলাম, ওই যে বলছিলাম নেম, হি, শি, তো নেম যে কোনো নাম, যেহেতু হাসান একটি নাম তাহলে পরে কি হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা গোকে কী করবো, গো রাখা যাবে না, ইএস যুক্ত করবো। এই জন্য আমরা উত্তরে কী লিখলাম, হাসান গোস টু স্কুল এভরিডে, হাসান প্রত্যেকদিন স্কুলে যায়। আর আমরা এরা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা কীভাবে বুঝলাম, এই যে শেষে এভরিডে আছে, ওখানে তোমাদের প্রথম বলেছিলাম মনে আছে, এভরিডে, এভরি উইক, অর্থাৎ এভরি শব্দটা যদি থাকে এভরির সাথে ডে থাকবে, এভরি মান্থ, এভরি উইক, এভরি ইয়ার, এরকম থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপর নর্মালি, ডেইলি, এই শব্দগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে পরে আমরা ধরে নিব যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তখন আমরা সাবজেক্ট দিকে খেয়াল করব, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা এই ভার্বটার সাথে এসবিএস দিব। আর যদি এটা অন্য কোনো পার্সন হয় তাহলে পরে ভার্বটা কিন্তু যেমন আছে তেমন থাকবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এখন নাম্বার 2, রাজু ইট রাইস ডেইলি, দেখো ডেইলি আছে, তাহলে পরে কি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো ইট যেহেতু রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ সে একটি নাম, রাজু ইজ এ নেম, যেহেতু নেম, আমি কি বলেছিলাম তোমাদের প্রথমে যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো রাজু একটি নাম, এখানে ইট আছে, তাহলে পরে আমাকে কি করতে হবে, এই রাজুর পরে যে ভার্ব আছে ইটের সাথে যুক্ত করলেই আমার বাক্যটা সঠিক। অ্যান্সারটা কী দাঁড়ালো, অ্যান্সারটা হলো এরকম, রাজু ইটস রাইস ডেইলি। এখানে রাজুর পর ইট ছিল, ব্র্যাকেটে আবদ্ধ করা, এখন এই ইটটাকে আমার সংশোধন করতে হবে। এইটা সংশোধন করার জন্য আমি সাবজেক্টের দিকে নজর করব যে সাবজেক্টটা আমার কোন পার্সনে আছে। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা এই ইটের সাথে এস বাই এস যুক্ত করব। এখন ইটের শেষে টি, এটা কনজাংশন, এই জন্য আমরা এস যুক্ত করেছি। আর আগে গোয়ের সাথে শেষে ভাওয়েল ছিল গো, ওই ও থাকার কারণে, ওটা ভাওয়েল থাকার কারণে ইএস যুক্ত করেছিলাম। এখন কি অ্যান্সারটা কী দাঁড়ালো, রাজু ইটস রাইস ডেইলি। এখন আমার বাক্যটা সঠিক হয়ে গেলো, যেহেতু রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন ইটের সাথে এস যুক্ত হয়েছে। নাম্বার 3, এখন ডিয়ার স্টুডেন্টস, রাজু নট ইট রাইস ডেইলি, এই বাক্যটা কিন্তু নেগেটিভ। লুক অ্যাট দ্য স্ক্রিন,
নাম্বার 3, রাজু নট ইট রাইস ডেইলি। রাজু প্রত্যেক দিন ভাত খায় না, সে ভাত না খায় রুটিও খাইতে পারে, কোনো দিন রুটি খায়, অন্য দিন অন্যটা খায়। এখন এই বাক্যটাকে আমার নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে রুলটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা সাবজেক্টের পরে ডাজ নট ব্যবহার করব, তারপর ভার্বটাকে খালি রাখবো। এই যে আমরা বলেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হবে, এখানে যে আমরা ডাজ ব্যবহার করেছি দুইয়ের সাথে যখন ইএস যুক্ত করেছি এই ইএসটা এখানে চলে আসছে, এ কারণে ইটটা খালি থাকবে, ইটের সাথে আর আমরা এস বাই এস যুক্ত করব না। আগের সেন্টেন্সটা ছিল রাজু ইটস রাইস ডেইলি, ওই বাক্যটাই আবার সাবজেক্টটা চেঞ্জ হয়ে সাজু হয়েছে, সাজু নট ইট রাইস ডেইলি, দ্যাট ইজ সাজু প্রত্যেক দিন ভাত খায় না। এখন এই বাক্যটা যেহেতু ব্র্যাকেটে আবদ্ধ করা ইটের সাথে নট আছে, তাহলে পরে আমাকে কী করতে হবে, বাক্যটাকে নেগেটিভ করতে হবে। যদি নেগেটিভ করতে হয় তার নিয়ম হলো সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এরকম, তাহলে পরে আমরা ডাজ নট ব্যবহার করব, এছাড়া অন্য যে কোনো পার্সন হলে আমরা ডু নট ব্যবহার করব। আর এখানে যেহেতু সাজুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ডাজ নট ব্যবহার করেছি আর ভার্ব ইটকে খালি রেখেছি, কারণ এই ডুয়ের সাথে ইএস যুক্ত হয়ে যখন ডাজ হয়েছে ওই এসটা এখানে চলে আসছে, এখন ইটটা খালি থাকবে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস টপিক, আই বিলিভ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক্স। আমি বিশ্বাস করি তোমরা এখন জিনিসটা বুঝতে পেরেছো। নাম্বার 4, হি প্লে ডেইলি ইন দ্য আফটারনুন, এখানে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি একটি কথা আবার বলি, একটি সেন্টেন্স 4 ধরনের চেঞ্জ আসে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। আই এম টেলিং ইউ অ্যাগেন, একটা সেন্টেন্সে 4 ধরনের পরিবর্তন আসতে পারে। সেন্টেন্সটা হয় অ্যাফার্মেটিভ থাকবে মানে হাবোধক, নয়তো সেন্টেন্সটা নেগেটিভ হতে পারে নাবোধক, নয়তো সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হতে পারে প্রশ্নবোধক, অথবা সেন্টেন্সটা একই সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ মিলে হতে পারে। তো যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ ব্যবহার করব। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা শুরুতে ডাজ ব্যবহার করব। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য কোনো নাম্বার হয় তাহলে পরে আমরা শুরুতে ডু ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, এখন প্রশ্ন হলো যে আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ যে করব তা কীভাবে বুঝবো? এই যে শেষে দেখো নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, এরকম যদি কোনো সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া থাকে তাহলে পরে এই চিহ্নই আমাকে বলে দিবে যে আমাকে এই সেন্টেন্সটাকে তুমি ইন্টারোগেটিভ করো। আর যখন আমি ইন্টারোগেটিভ করবো তখন আমি সাবজেক্টের দিকে খেয়াল করব, সাবজেক্টটা কোন পার্সন আছে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা কি করব, সাবজেক্টের পূর্বে অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স অর বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে অথবা সেন্টেন্সের শুরুতে আমরা ডাজ ব্যবহার করব। তারপরে এই ভার্বটা খালি থাকবে এবং শেষে নোট অফ ইন্টারোগেশন দেব। তাহলে পরে দেখো অ্যান্সারটা কী দাঁড়ালো, ডাজ হি প্লে ডেইলি ইন দ্য আফটারনুন, সে কি প্রত্যেকদিন বিকালে খেলে। এখানে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা হি এর পূর্বে ডাজ ব্যবহার করেছি আর শেষে নোট অফ ইন্টারোগেশন তো আসি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট নাম্বার 5, she not draw a picture daily. Dear students, attention to me, look at the screen. এখানে দেখো not draw আবার শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেয়া আছে। তাহলে পরে আমি তোমাদের কি বলেছিলাম যে একটি সেন্টেন্স 4 ধরন হতে পারে, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, আর হলো নেগেটিভ ইন্টারোগেটিভ একই সেন্টেন্সে। তো আমরা ইতিপূর্বে 3টা শিখে ফেলেছি, অ্যাফার্মেটিভ শিখেছি, নেগেটিভ শিখেছি, ইন্টারোগেটিভ শিখেছি। এই বাক্যটা একই সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ থাকবে। কিভাবে বুঝলাম? দেখো এখানে শেষে নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে এবং এখানে নট ড্র দেওয়া আছে, তার নট দেওয়া আছে। তাহলে এই দুইটা জিনিসই আমাকে ইন্ডিকেট করতেছে যে এই সেন্টেন্সটাকে একই সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হবে। এখন এইরকম যদি থাকে তাহলে পরে আমরা কি করব, এরকম থাকলে আমরা যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগের মতো তাহলে আমরা শুরুতে ডাজেন্ট ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় অন্য কোনো পার্সন হয় তাহলে পরে আমরা সেখানে ডোন্ট ব্যবহার করব। এখন সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমাদের পূর্বে সে ধারণা আমি দিয়েছিলাম যে নেম, হি, সি, ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডিয়ার স্টুডেন্টস, এখন সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে আমাকে এই সেন্টেন্সটা আবার আমাকে একই সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হবে। এই কারণে আমি শুরুতে কী ব্যবহার করবো, ডাজেন্ট। দেখো তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো, ডাজেন্ট সি ড্র এ পিকচার ডেইলি। এইভাবে আমার কথার মুখ থাকবে, যেহেতু আমার সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ভাব আছে, ডাজেন্ট সি ড্র এ পিকচার ডেইলি, এইভাবে আমার কথাটাকে ইন্টারোগেটিভ ভাব দিয়ে বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে। নাম্বার 6, উই নট গো টু দ্য পার্ক ডেইলি। ডিয়ার স্টুডেন্ট, যেখানে নট আছে শেষে
ফুল স্টপ দেওয়া আছে, তাহলে পরে আমাকে কী করতে হবে, এই সেন্টেন্সকে শুধু আমরা নেগেটিভ করব। আর আমার সাবজেক্ট এটা কোন পারসন, উই ফার্স্ট পারসন। তোমাদের পূর্বে বলেছিলাম যে আই আর উই ফার্স্ট পারসন, যেহেতু উইটা ফার্স্ট পারসন আর আমাকে কী করতে হবে, নেগেটিভ করতে হবে শুধু, তাহলে পরে আমরা কি ডু নট ব্যবহার করব। ওই তোমাদের পূর্বে বলেছিলাম, আবার বলছি, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন নেগেটিভের সময় আমরা ডাজ নট ব্যবহার করব সাবজেক্টের পরে। এছাড়াও অন্য কোনো পার্সন যদি হয় এবং সেটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে পরে সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করবে। এখন উই যেহেতু ফার্স্ট পার্সন, উই অর্থ আমরা, উই যেহেতু ফার্স্ট পার্সন এবং প্লুরাল নাম্বার, তো আমরা এখানে কি নেগেটিভের জন্য কী ব্যবহার করবো, ডু নট। অ্যান্সারটা কী দাঁড়ালো, উই ডু নট গো টু দ্য পার্ক ডেইলি। এটা কিন্তু ফুল স্টপ দেওয়া অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ ফর্ম। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমার এই বাক্যটা কি নেগেটিভ। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 7, শি নট নো মি। দেখো এইখানে আবার দেখো, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নট আছে, নো তারপরে মি। এই নট দিয়ে কী বুঝাচ্ছে, নট দিয়ে এই কথা বুঝাচ্ছে যে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তাহলে পরে আমাকে দেখতে হবে যে আমার সাবজেক্টটা কোন পার্সন আছে, এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে পরে আমাকে সেই আগের নিয়ম অনুসারে ডাজ নট ব্যবহার করতে হবে। তাহলে পরে অ্যান্সারটা কী দাঁড়ালো, শি ডাজ নট নো মি। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট। আচ্ছা, এখন এতক্ষণ তো আমরা মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো দেখলাম। এখন প্রেজেন্ট ইনডেফিনিট বি ভার্বটাও মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এতক্ষণ আমরা যে রুলগুলো দেখলাম এগুলোতে সবগুলোতে মেইন ভার্ব ছিল। হ্যাঁ, এখন এই প্রেজেন্ট ইনডেফিনিটে কখনো কখনো বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তোমরা জানো যে বি ভার্ব একটি অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এই ভার্বটা একটা শক্তিশালী ভার্ব, এমনই শক্তিশালী ভার্ব সে কোনো জায়গায় প্রিন্সিপাল ভার্ব হয়, কোনো জায়গায় অক্সিলিয়ারি ভার্ব হয়। এখন প্রশ্ন আসতে পারে যে কখন সে অক্সিলিয়ারি ভার্ব, কখন সে প্রিন্সিপাল ভার্ব। এর উত্তর হলো এরকম, সাবজেক্টের পরে যদি শুধু বি ভার্বের ব্যবহার থাকে, ওই সেন্টেন্স যদি অন্য কোনো ভার্ব না থাকে তাহলে পরে সে প্রিন্সিপাল ভার্ব। আবার বলছি, আই এম টেলিং ইউ অ্যাগেন, সাবজেক্টের পরে যদি শুধু বি ভার্বটা থাকে, এর সাথে যদি অন্য কোনো ভার্ব না থাকে তাহলে পরে সে প্রিন্সিপাল ভার্ব। আর যদি সাবজেক্টের পরে ওই বি ভার্বের সাথে আর একটা ভার্ব থাকে তখন সে হলো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অর্থাৎ দুইটা ভার্ব যদি থাকে, তার ভিতরে একটি যদি বি ভার্ব থাকে, অন্যটা যদি অন্য ভার্ব থাকে, তাহলে ওই বি ভার্বটা অন্য ভার্বকে সাহায্য করে, তখন সেটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আর যখন শুধু একটি ভার্ব থাকবে তখন সেটা প্রিন্সিপাল ভার্ব। এখন তোমাদের আমি সেই জিনিসটাই দেখাবো। ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বি ভার্ব ইজ ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। কখন, যখন শুধু একটি মাত্র ভার্ব থাকবে। দেখো এখন কোথায় কোনটা বসবে সেটা দেখাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এম, ইজ, আর এই তিনটা ফর্ম হলো প্রেজেন্ট ফর্ম। বিটা হলো অরিজিনাল মূল ভার্ব। এই বি ভার্বটা তিনটি ভাগে বিভক্ত, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এম, ইজ, আর, এই তিনটা প্রেজেন্ট ফর্ম। আবার ওয়াজ, ওয়ার, এই দুইটা পাস্ট ফর্ম। আর বিনটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা একটা যে কোনো ভার্বের মূলত এর তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এখন আমরা দেখবো যে এম, ইজ, আর কোথায় বসে, ওয়াজ, আর কোথায় বসে, বিনটা কীভাবে ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্ট, স্ট্রাকচার, সাবজেক্ট আই, সাবজেক্ট ব্র্যাকেট আই, অর্থাৎ সাবজেক্ট যদি আই থাকে তখন ভার্বটা হবে এম প্লাস এক্সটেনশন। এরপর এক্সাম্পল, আই বি এ টিচার, দ্যাট ইজ আই এম এ টিচার। ডিয়ার স্টুডেন্টস, আই এম শোয়িং ইউ অ্যাগেইন। স্ট্রাকচারে কী আছে, নাম্বার 1 সাবজেক্ট, ব্র্যাকেটে দেখো আই দেওয়া আছে, তারপরে প্লাসের পর ভার্ব ব্র্যাকেট এম। অর্থাৎ যদি সাবজেক্টটি আই হয় তখন আমরা সেখানে এই এমটাকে ভার্ব হিসেবে ব্যবহার করব, এক্সটেনশন যা থাকে তা ব্যবহার করব। তো একটা উদাহরণ দেওয়া হলো, আই বি এ টিচার, এই বিটাকে আমি চেঞ্জ করবো। আমরা জানি কি বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। এখন আয়ের সাথে কী বসবে, এম বসবে। অ্যান্সারটা কী দাঁড়ালো, আই এম এ টিচার। নেক্সট। আচ্ছা, নাম্বার 2 সাবজেক্ট যদি নেম, শি, হি, ইট এইগুলি যদি সাবজেক্ট হয় তখন ভার্ব হিসেবে বসবে ইজ, তারপর এক্সটেনশন। দেখো সাবজেক্টে যদি এখানে নেম হয়, কোনো নাম, যে কোনো নাম, রহিম, করিম, হাসান, ডলি, পলি, এরকম যে কোনো নাম যদি হয় তাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি যদি হয়, হি মানে সে পুরুষ, শি মহিলা, তাও সে, তারপর ইট, এইগুলি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় এবং সেইখানে যদি আমরা এই ইজকে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করব যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। তারপর এক্সটেনশন থাকবে। এক্সাম্পল, হাসান বি এ টিচার, দ্যাট ইজ হাসান একজন শিক্ষক। এখন বি মানে হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমাদের কী ব্যবহার করতে হবে, ইজ। অ্যান্সারটা কী দাঁড়ালো, হাসান ইজ এ টিচার। নাম্বার 3 সাবজেক্ট উই, ইউ, দে,
এইগুলো যদি সাবজেক্ট হয় মানে ও ইউ দিয়ে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় সেইখানে ভার্ব হিসেবে বসবে আর, এরপর এক্সটেনশন। তার সাবজেক্ট যদি এখানে উই হয় আমরা, ইউ তুমি বা তোমরা, দে তারা, এরকম যদি সাবজেক্ট থাকে তাহলে পরে ওইখানে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তখন আমরা আর ব্যবহার করব। তোমাদের আমি দেখিয়েছিলাম যে অ্যাম ইজ আর প্রেজেন্ট ফর্ম, তো আই গেল এমের সাথে, আইয়ের সাথে কি গেল অ্যাম, তারপরে নেম হি সি ইটের সাথে ইজ গেল, এখন থাকলো কি আর, এখন ও ইউ দের সাথে আর বসে, তাই অ্যান্সারটা কী দাঁড়ালো? একটা এক্সাম্পল আছে উই বি টিচার, মানে আমরা শিক্ষক, দ্যাট ইজ উই আর টিচার্স, আমরা শিক্ষক। এখানে একটা জিনিস তোমার খেয়াল করবে, এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল, তো টিচার্সও কিন্তু প্লুরাল হবে, অর্থাৎ সাবজেক্ট যেভাবে থাকবে সেইভাবেই ভার্ব, সেইভাবেই তার কমপ্লিমেন্টটা থাকবে। এখানে সাবজেক্টটা উই প্লুরাল, তার ভার্ব কিন্তু আর প্লুরাল, তারপর টিচার্স এটা তোমার কমপ্লিমেন্ট, মানে উইয়ের কমপ্লিমেন্ট হলো টিচার্স। তো আমরা হই শিক্ষক, মানে আমরা যারা, টিচার তারা, মানে এই উই দ্বারা এই টিচার মূলত উইকেই বুঝাচ্ছে, উই আর টিচার, আমরা শিক্ষক, মানে আমরা যারা তারাই টিচার, অর্থাৎ এই টিচার দ্বারা উইকে বুঝাচ্ছে, এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্টকে মিন করার জন্য ভার্বের পরে যদি ওই সাবজেক্টের সমস্ত কোনো শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর সাবজেক্টের সাথে সম্পর্ক থাকলে সেটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর যদি অবজেক্টের সাথে সম্পৃক্ত হয় তাহলে পরে তাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে ওয়ের সাথে এই টিচারের সম্পর্ক, মানে আমরা যারা, টিচার তারা, এই জন্য এটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ডিয়ার স্টুডেন্টস, একটা নোট তোমাদের এখানে দিয়েছি, এনবি, ইফ উই ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স নেগেটিভ উই উইল ইউজ নট আফটার ভার্ব। এখন এতক্ষণ আমরা যা শিখলাম এই সবগুলো ছিল অ্যাফার্মেটিভ, দ্যাট ইজ হাবোধক। এখন যদি আমরা এই সেন্টেন্সগুলোকে আবার নেগেটিভ করতে চাই তাহলে পরে আমরা কি করব? এখানে একদম সহজ, শুধু ওই ভার্বগুলোর পরে একটা নট ব্যবহার করলেই নেগেটিভ হবে। তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে শুধু নট দিলেই কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয় না। সেন্টেন্সটি নেগেটিভ করতে হলে প্রথমে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, তারপর নট ব্যবহার করতে হবে। এখন এই সেন্টেন্সগুলোতে যেই ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে এই ভার্বটাই কিন্তু আবার এখানে একই সাথে অক্সিলিয়ারি ভার্বের কাজ করতেছে। এই কারণে এই ভার্বটার পরে শুধু নট বসালেই এটা নেগেটিভ হয়ে যাবে। আর পূর্বে যে আমরা শিখেছিলাম ডু নট, ডাজ নট, সেখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এই কারণে আমাদেরকে ডু বসিয়ে নট বসাতে হয়েছে, ডাজ বসিয়ে তারপর নট বসাতে হয়েছে। I believe you can understand this thing. ডিয়ার স্টুডেন্ট, এখন যেহেতু অ্যামিজার এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন শুধু এই ভার্বগুলোর পরে নট ব্যবহার করলেই, এই যে নট দেখো লাল করে দিয়েছি, তোমাদের রেড মার্কিং করে দিয়েছি বোঝার জন্য, শুধু নট বসালে এটা নেগেটিভ হবে। তাহলে একটা উদাহরণ দেখি, এক্সাম্পল, দে নট বি টিচার্স, তারা শিক্ষক নয়, তাহলে অন্য কিছু পেশা হবে, টিচার না হোক, তারা হতে পারে জেলে, হতে পারে ফার্মার, হতে পারে এরকম। দে আর নট টিচার্স, এখন দেখো দে প্লুরাল, তার সাথে ভার্বটাও কিন্তু প্লুরাল, আবার টিচার্সটাও, এই কমপ্লিমেন্টটাও কিন্তু প্লুরাল। এখন এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করলাম, এই আরটা যেহেতু অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, আবার কিন্তু আর এখানে প্রিন্সিপাল ভার্ব, সাথে সাথে সে অক্সিলিয়ারি ভার্বের কাজটাও কিন্তু করতেছে, এটা মাথায় রাখবা। এই জন্য শুধু নট ব্যবহার করার কারণেই এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে পরে আমরা কী বুঝলাম যে একটা সেন্টেন্স নেগেটিভ করতে হলে শুধু নট দিলেই হয় না, তার সাথে অক্সিলিয়ারি ভার্ব লাগে। কিন্তু এখানে যেহেতু আর অক্সিলিয়ারি ভার্বটা দেওয়া আছে, আবার প্রিন্সিপাল ভার্ব, আবার সেই অক্সিলিয়ারি ভার্ব, এই জন্য আমাদের নটের পূর্বে অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয় নাই, এই জন্যে আর এর পরে নট ব্যবহার করার কারণে বাক্যটা নেগেটিভ হয়ে গিয়েছে। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, if we want to make this sentence interrogative we will set up the verb at the starting of the sentence or before subject. এখন আমরা যদি এই সেন্টেন্সগুলোকে এখন আবার ইন্টারোগেটিভ করি, আমরা কী শিখলাম? অ্যাফার্মেটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম। কোন জিনিসের মনে রাখছো তো? বি ভার্বের ব্যবহার শিখছি কিন্তু এখন, আবার ভুলে যেও না, আমরা এখন কিন্তু বি ভার্বের ব্যবহারটা শিখতেছি। প্রথম কি শিখে ফেললাম? অ্যাফার্মেটিভ শিখে ফেললাম, তারপর কি শিখলাম? নেগেটিভ শিখলাম। এখন আমরা ইন্টারোগেটিভ ফর্মটা শিখবো। এখন ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স interrogative we will set up the verb at the starting of the sentence or before subject. এখন I am telling you again in Bengali, এখন যদি আমরা এই সেন্টেন্সগুলোকে যদি আমরা এখন ইন্টারোগেটিভ করি তাহলে পরে ওই ভার্বটাকে, অক্সিলিয়ারি ভার্বটাকে বা ওই প্রিন্সিপাল ভার্বটাকে সাবজেক্টের শুরুতে দেব, তাহলে পরে বাক্যটা ইন্টারোগেটিভ হবে। এখন এটাকে আমি কেন প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি বলছি? অর্থাৎ এই ভার্বটা এখানে একসাথে প্রিন্সিপাল ভার্বের কাজও করতেছে, আবার অক্সিলিয়ারি ভার্বের কাজও করতেছে। মূলত কি প্রিন্সিপাল ভার্ব, আবার ওর একটা ক্ষমতা আছে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ দুইটা কাজ এখানে এসে সমাধান করতেছে। এই জন্য এই বাক্যটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, শুধু এই মাঝখানের
এই ভার্বটাকে যদি বাক্যের শুরুতে দেই স্টার্টিংয়ে অথবা সাবজেক্টের পূর্বে, ওই যে লেখা আছে অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে দেই অথবা বিফোর সাবজেক্ট অথবা সাবজেক্টের পূর্বে, একই কথা। সেন্টেন্সের শুরুতে দেওয়া যে কথা, সাবজেক্টের পূর্বে দেওয়া একই কথা, অর্থাৎ বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে, যদি সাবজেক্টের পূর্বে বসাই তাহলে যে কথা এবং সেন্টেন্সের শুরু একই জিনিস। এখন যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুরুতে আমরা ওই অক্সিলিয়ারি ভার্বটা বসাবো, তারপর বাকি কথা লিখবো এবং শেষে নোট অফ ইন্টারোগেশন দেবো, আমাদের সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়ে যাবে। এক্সাম্পল দেখো, রানা বি এ গুড বয়। রানা একজন ভালো বালক, এখানে বি দেওয়া আছে। এখন বি সম্পর্কে আমরা কী শিখেছি? এম, ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর পাস্ট ফর্ম, আর বিন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন যেহেতু আমাকে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে পরে আমাদের এই রানার পরে কী আসছে? ইজ। এই ইজ এখানে লিখবো না, কোথায় লিখবো? সেন্টেন্সের শুরুতে। তাহলে কি দাঁড়ালো? ইজ রানা এ গুড বয়, রানা কি একজন ভালো বালক। এখন এইখানে হওয়ার কথা ছিল বি, এই যে বিয়ের জায়গায় কী হওয়ার কথা? ইজ। এখন ইজ কিন্তু যেহেতু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, এখন কিন্তু এই ইজটাকে কোথায় বসাতে হবে? সাবজেক্টের শুরুতে। এই কারণে কী বসালাম? ইজ রানা এ গুড বয়, রানা কি একজন ভালো বালক, এভাবে লিখবো। এরপর দেখো নেক্সট, ইফ উই ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, উই উইল ইউজ দ্য শর্ট ফর্ম অফ ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। এক্সাম্পল, অর্থাৎ এই বাক্যটাকে যদি আমরা এখন একই সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে পর ইজেন্ট, আরেন্ট, এইন্ট এই সংক্ষিপ্ত ফর্মগুলোকে একদম বাক্যের শুরুতে বসাতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, উই উইল ইউজ দ্য শর্ট ফর্ম অফ দ্য ভার্ব বিফোর দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পূর্বে এই ভার্বের শর্ট ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ একত্র করে তার শর্ট ফর্মটা ব্যবহার করতে হবে। যেমন ইজ নট না লিখে আমরা লিখব ইজেন্ট, আরেন্ট এবং এইন্ট, এম যোগ নট সমান সমান এইন্ট। এখন দেখো একটি এক্সাম্পল দেখো, রানা নট বি এ গুড স্টুডেন্ট, এখানে একটা নট দেওয়া আছে, আবার শেষে আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। তাহলে পরে আমাকে ধরে নিতে হবে যে আমাকে এই সেন্টেন্সটা একই সাথে নেগেটিভও করতে হবে বা ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা কি শিখলাম? বি ভার্বের জায়গায় ইজ আসে, আবার যদি নট হয় তাহলে ইজ নট, সঙ্গে কী হয়? ইজেন্ট। অ্যান্সারটা কী দাঁড়ালো? ইজেন্ট রানা এ গুড বয়, রানা কি একজন ভালো বালক নয়? নিশ্চয়ই রানা একজন ভালো বালক। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, একটা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভে থাকে আর সেই বাক্যটাকে যদি একসাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করে, তাহলে পুরো কিন্তু ওই বাক্যের অর্থের পরিবর্তন ঘটে না, এটাকে চেঞ্জিং সেন্টেন্সও বলে, উইদাউট চেঞ্জিং মিনিং। অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে আর সেই বাক্যটাকে যদি একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করা হয়, তাহলে পরে আগের অর্থই প্রকাশ করে যে ইজেন্ট রানা এ গুড বয়, রানা কি একজন ভালো বালক নয়? নিশ্চয়ই রানা একজন ভালো বালক। তাহলে পরে আমার বাক্যটা একসাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ আছে, অর্থ হয়ে গেছে অ্যাফার্মেটিভ। এরকম যদি কোনো সেন্টেন্স তোমাদের দেয় এবং ব্র্যাকেটে ওইটা চেঞ্জিং সেন্টেন্স আসে, চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে আসে যে মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং, তখন তোমরা ওই বাক্যটাকে একসাথে কিন্তু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে দিবে, তাহলে এবার উত্তরটা হবে। কিন্তু ওইটা কিন্তু এইখানে না, ওই চেঞ্জিং সেন্টেন্স আমি যেহেতু আসছে একটু বলে দিলাম। আমরা এখানে কি করবো? তাহলে শর্ট ফর্ম ব্যবহার করবো, ইজেন্ট রানা এ গুড বয়, রানা কি একজন ভালো বালক নয়। তাহলে পরে আমার উত্তরটা একসাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হয়ে গেল। নেক্সট, if this sentence is universal truth or habitual fact, we make this sentence present indefinite. ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা তো বি ভার্বটা শিখে ফেললাম, আবার নর্মাল কতগুলো ভার্ব দেখলাম। এখন একটি জিনিস তোমাদের দেখাবো, সেটা হলো চিরন্তন সত্য বাক্য। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, উই মেক দিস সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন এটা আর একটা কারণ যে কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অর্থাৎ যে বাক্যটা তোমাদের কাছে আসবে সেই বাক্যটি যদি চিরন্তন সত্য বাক্য হয় অথবা অভ্যাসগত সত্য হয়, অভ্যাসগত কারণ বোঝায়, তাহলে পরে সেই সেন্টেন্সগুলোকেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আওতায় ফালাবো, অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব বসাবো, তারপর এক্সটেনশন দেবো। ডিয়ার স্টুডেন্ট, একটা উদাহরণ দেখো, এক্সাম্পল, দি সান ব্র্যাকেটে রাইস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা চিরন্তন সত্য। এখন এখানে সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই আগের মতোই। তাহলে আমরা রাইসকে খালি রাখবো না, রাইজেস, তাহলে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এরপর দেখো, হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব ভোরে ঘুম থেকে ওঠে, এটা তার একটা অভ্যাস, এটাও চিরন্তন সত্য বাক্য। তাহলে পরে এটা কী দাঁড়ালো? হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, ওই আগের নিয়মের মতোই। অর্থাৎ এই বাক্যগুলো চিরন্তন সত্য আর আগেরগুলো ছিল নর্মাল ভার্ব। এরকম চিরন্তন সত্য বাক্যগুলো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আওতায় আনবো এবং এই টেন্সের যে স্ট্রাকচার সেই অনুযায়ী আমরা সেটাকে তৈরি করব। নেক্সট,
এখন এতক্ষণে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট শিখলাম, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবো এবং এখানে যে ভার্বটা থাকবে সেটা আমরা সংশোধন করব। ইফ উই ফাইন্ড নাও আর অ্যাট দিস মোমেন্ট ইন এ সেন্টেন্স উইল মেক দিস সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা কীভাবে বুঝবো? যদি কোনো সেন্টেন্সের ভিতরে নাও দেওয়া থাকে অথবা অ্যাট দিস মোমেন্ট এই শব্দ দুটো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে পরে আমরা ধরে নিব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য হলো কাজটা এখন চলমান থাকবে। উই উইল মেক দিস সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজার বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর অবজেক্ট অবলিক এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা একটা সেন্টেন্স পাই আর সেখানে বাক্যের শেষে যদি নাও অথবা অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে পরে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা কি, সাবজেক্ট বসবে শুরুতে, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসবে, সেই অক্সিলিয়ারি কী থাকবে, অ্যামিজার, এরপর একটা মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর অবজেক্ট থাকতে অবলিক এক্সটেনশন থাকতে পারে। এক্সাম্পল, হি রিড এ বুক নাও, অর্থাৎ কি সে এখন একটা বই পড়তেছে, তাহলে বোঝা গেল কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই অ্যান্সারে কী দাঁড়ালো, হি ইজ রিডিং এ বুক নাও, অর্থাৎ সে এখন একটি বই পড়তেছে। এখানে হি এর সাথে ইজ বসছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, রিডিং হলো প্রিন্সিপাল ভার্ব। ওই তোমাদের একটু আগে কিন্তু বলেছিলাম যে বি ভার্বটা যখন একা বসে তখন সে প্রিন্সিপাল ভার্ব, আবার এই বি ভার্বটা যদি আর একটা ভার্বের সাথে বসে তখন সে অক্সিলিয়ারি ভার্ব। দেখো এখানে ইজ আছে আবার রিডিং আছে, এই রিডিংটা হলো এখানে প্রিন্সিপাল ভার্ব আর ইজটা হলো অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখন তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কখন অক্সিলিয়ারি ভার্ব হয়, কখন প্রিন্সিপাল ভার্ব হয়। বি ভার্ব যখন একা ছিল তখন সে ছিল একসাথে প্রিন্সিপাল ভার্ব আবার অক্সিলিয়ারি ভার্বের কাজও সে করেছে। আর এইখানে দেখো এখানে কিন্তু আর প্রিন্সিপাল ভার্বের কাজ করার ক্ষমতা তার নাই, কারণ এখানে রিডিং প্রিন্সিপাল ভার্ব রয়ে গেছে। হি ইজ রিডিং এ বুক নাও, সে এখন একটি বই পড়তেছে। এই ইজ ভার্বটি এই রিডিং ভার্বকে সাহায্য করতেছে। এইখানে কিন্তু সে একেবারেই অক্সিলিয়ারি ভার্ব, এখানে আর তার প্রিন্সিপাল ভার্বের ক্ষমতা নেই, কারণ এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে রিডিং ভার্বটা কাজ করতেছে। তার উত্তর এটা কি, এটার বাংলা অর্থ কী দাঁড়ালো, হি ইজ রিডিং এ বুক নাও, সে এখন একটি বই পড়তেছে। দেখো এইখানে কিন্তু ইজটা একেবারে অক্সিলিয়ারি ভার্ব আর সে রিডিং ভার্বকে সাহায্য করতেছে। এখানে কিন্তু তার আর এই অক্সিলিয়ারি ভার্বের বাইরে আর কোনো ক্ষমতা নেই, কারণ এই রিডিং ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব। এর অর্থ হলো সে একটি বই, এখন সে একটি বই পড়তেছে বা সে একটি বই এখন পড়তেছে। ঠিক আছে, নেক্সট। এখন যদি আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে চাই, আচ্ছা সাবজেক্ট যদি এখন কোথায়, অ্যামিজার কোথায় বসাবো সেটা তোমাদের দেখাচ্ছি। সাবজেক্ট যদি আই হয় তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাম বসাবো, তারপর ভার্বের সাথে আইনজি, তারপর এক্সটেনশন। সাবজেক্ট যদি নেম, হি, শি, ইট হয় তখন অক্সিলিয়ারি ভার্ব হবে ইজ, তারপর ভার্বের সাথে আইনজি, তারপর এক্সটেনশন। সাবজেক্ট যদি উ, ইউ, দে হয় তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর বসবে, তারপর ভার্বের সাথে আইনজি, তারপর এক্সটেনশন। এক্সাম্পল, আই রিড এ বুক নাও, এখন আই আছে সাবজেক্ট আর রিডটা আছে তোমার প্রিন্সিপাল ভার্ব, কারণ আয়ের সাথে কী বসবে, অ্যাম, তাহলে কী দাঁড়ালো, আই অ্যাম রিডিং এ বুক নাও। নাম্বার 2, দে প্লে ফুটবল অ্যাট দিস মোমেন্ট, তারা এই মুহূর্তে ফুটবল খেলছে, তাহলে পরে দের সাথে কী বসার কথা, আর দে আর প্লেইং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। ডিয়ার স্টুডেন্টস, আওয়ার টাইম ইজ finished, so I request you to understand the class, to see the class at your home. If you understand the class clearly, I think you will be able to answer the right form of verbs in your exam correctly. Thanks all.